শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। রোজকার মতো প্রথমেই আমরা বেঙ্গল লাইনের শুরুতেই আমাদের যে বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তার দিকে নজর রাখবো। বেঙ্গল লাইনের আজ প্রথম ইস্যু কলকাতা। ঈদ আজ 6 দিনের মাথায়, রামনবমী ধর্মবৃত্তে আবর্তিত রাজনীতি। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু শিউরে শাসকের কোন দলে রণভূম বীরভূম, রক্ত ঝরালো কাজল আর কেষ্টর অনুগামীরা। তৃতীয় ইস্যু গাইঘাটা, বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয়রাই বাংলাদেশি ভোটার, গাইঘাটায় অস্বস্তিতে পড়বে। পরের ইস্যু আসানসোল, এখনো টাটকা বেলগাছিয়া, দাউ দাউ করে চলো আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। মগরাহাট পরবর্তী ইস্যু চকলেট বোমা থেকে আগুন, মগরাহাট স্টেশনে থমকে গেল রেল পরিষেবা। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু প্রসূতির জন্য সরকারি নিশ্চয় জানে, তাহলে কেন টাকা চাইলেন চালক। বেঙ্গল লাইনের আজ যে প্রথম ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে কিন্তু পালিত হচ্ছে ঈদ এবং ইতিমধ্যেই কলকাতায় খুশির ঈদে নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মঞ্চ থেকে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং অন্যদিকে বিরোধীদের নিশানাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে কারো দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না, আপনাদের কোনো ভয় নেই, প্ররোচিত করলে মনে রাখবেন দিদি পাশে রয়েছে। এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই পাশাপাশি তিনি বলেছেন যে আজ লাল আর গেরুয়া এক হয়েছে, ধর্মের নামে ব্যবসা করছে কিছু রাজনৈতিক দল। এরকম বেশ কিছু মন্তব্য উঠে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। ঠিক কি বলেছেন একবার নজর রাখবো। हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में आप पा मत लगाओ, उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारा साथ, हमारा अभिषेक है हमारा साथ, जावेद है हमारा साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जंग। এই প্রসঙ্গে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নজর রাখবো। যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, এবং বলছেন ওরা দাঙ্গা করতে এলে আপনারা তাড়িয়ে দেবেন। আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না। উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এ পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। আপনারা জানেন যে মমতার এই রেড রোডের মঞ্চে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একই বার্তা দিয়েছেন। কি বলেছেন শোনাবো। এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहां पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। और इस बार आपने देखा है कि अगर बंगाल में सब एकजुट होकर खड़ा नहीं होता तो देश में इनका एक ना एक तंत्र का शासन चलता रहता। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, उसी चाँद को देख के करवा चौथ होता है। शिव की गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ये हिंदुस्तान जितना हिंदू का है, उतना मुसलमान का है, उतना सिख का है, उतना क्रिश्चियन का।
আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, আমরা দেখলাম যে ঈদের মঞ্চ থেকে আজকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি বলছেন আপনাদের ভয় নেই, কোনো দাঙ্গার প্ররোচনায় পা দেবেন না এবং আপনারা জানবেন যে দিদি আপনাদের পাশে রয়েছে। একদিকে তিনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, অন্যদিকে তিনি কোনো একটা মঞ্চে উঠে স্পেসিফিক বার্তা দিচ্ছেন, কাউকে বা কাদেরকেও বার্তা দিচ্ছেন যে তারা যেন ভয় না পান। তাহলে কি এই নামাজের যে মঞ্চ সেটা রাজনীতির মঞ্চই হয়ে উঠলো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সামনে এলো? চিন্ময়দা, উঠতেই পারে, এটা এরকমভাবে বলা যেতেও পারে যে তিনি যখন বক্তব্য রাখছেন, তিনি যখন দাঙ্গার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন, আক্রমণ করছেন যারা দাঙ্গা করে তাদের বিরুদ্ধে, কিন্তু এইটা করতে গিয়ে কোথাও কি তিনি কোনো একটি সম্প্রদায়কে জড়িয়ে ফেললেন কি না, এই একটা বিতর্কও কিন্তু উঠছে। কারণ তিনি বলছেন আপনারা ভয় পাবেন না, গোটা সরকার আপনাদের পাশে আছে। মনে রাখতে হবে সানন্দা, অনুষ্ঠানটা ছিল কিন্তু ঈদ উপলক্ষে, এবং ঈদ উপলক্ষে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের। সেইখানে দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এই জাতীয় কথা বলেন যে আপনারা ভয় পাবেন না, কেউ যদি ঝামেলা পাকাতে আসে দিদি আপনাদের পাশে আছে এবং গোটা সরকার আপনাদের পাশে আছে, সেক্ষেত্রে অভিযোগ উঠতেই পারে যে প্রশাসনিক প্রধানের মুখে এই জাতীয় কথা কতটা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে। কারণ কোনো এইটা যদি সরকারি অনুষ্ঠান হতো, যদি এরকম হতো, কোনো ধর্মীয় সম্প্রদায় নয়, সবাইকে উদ্দেশ্য করে তিনি বলছেন, শান্তিপ্রিয় সাধারণ নিরীহ মানুষকে উপলক্ষ করে বলছেন, তাহলে হয়তো কোনো বিতর্কের জায়গা থাকতো না। এইখানেও যারা ছিলেন তারা নিঃসন্দেহে শান্তিপ্রিয় নিরীহ, কিন্তু সেখানে একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষরা ছিলেন। কাজেই মুখ্যমন্ত্রীর এই ধরনের আবেদনে নিশ্চিতভাবে অনেক বিতর্কের জল্পনা উঠবে, অনেক বিতর্ক এই বক্তব্যকে নিয়ে দানা বেঁধে উঠতে পারে, এটা মনে করা যেতে পারে সানন্দা। অন্যদিকে চিন্ময়দা, যে ছবি আমরা দেখলাম যে তিনি এটাও বলছেন, এও বলেছেন যে ভোট দেবেন এবং বাংলায় একটা ভোটও কিন্তু অন্য কাউকে দেবেন না, এ কথা তিনি যখন বলছেন, অন্যদিকে বিরোধীদের নিশানা করছেন, একদিকে বিরোধীদের নিশানা করছেন, বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন, এবং অন্যদিকে তিনি বলছেন যে বাংলায় ভোট অন্য কাউকে দেবেন না। তো সেটা কি সম্প্রীতির কোনো মঞ্চ হতে পারে চিন্ময়দা? আপনি যেমনটা বললেন যে এটা যদি শুধুমাত্র সাধারণ মানুষের সর্বসমক্ষে তিনি এটা বলতেন, তাহলে হয়তো এই প্রশ্ন, এই বিতর্ক দানা বাধ্য না, কিন্তু তিনি আজকে ঈদের মঞ্চে দাঁড়িয়ে একথা বলছেন, সেখানেই কিন্তু বিতর্ক উঠছে চিন্ময়দা। একেবারেই আবারও সেই একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান, সেই প্রসঙ্গ চলে আসবে। সেখানে তিনি একটা সম্প্রদায়কে উল্লেখ করে বলছেন যে আপনারা ভোট দেবেন, অর্থাৎ একটা বিশেষ সম্প্রদায়কেই তিনি আবেদন করছেন যে আপনারা সবাই ভোট দেবেন এই দলকে, অন্য কোনো দলকে দেবেন না। কাজে একই সঙ্গে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করা, তাদের সবাইকে একত্রিত করা ভোটের ইস্যুতে এই বিষয়টি উঠবে। কোনো একটা সম্প্রদায়কে যখন আমাকে ভোট দিন এই রকম কথা বলি সম্প্রদায় হিসেবে, তখন সেইটা নিঃসন্দেহে বিতর্কে উঠবে, এবং বিশেষত যদি রাজ্যের প্রশাসনিক প্রধান এই জাতীয় কোনো আবেদন করেন, তাই নিয়ে বিতর্ক থাকতেই পারে। প্রথমত এইটা। দ্বিতীয়ত হচ্ছে ঈদের মঞ্চ, রেড রোডে ছিল আজকে ঈদের মঞ্চ, সেখান থেকে কেন কোনো রাজনৈতিক নেতা, তো আমি যদি এখানে মুখ্যমন্ত্রী নাও বলি, তাহলেও কেন সেইটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে, কেন ভোট দেওয়ার কথা বলা হবে, এই প্রশ্নও কিন্তু তুলছেন বিরোধীরা। এই রকম ঈদের মঞ্চ থেকে কার্যত ভোট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে এই মঞ্চকে তিনি রাজনীতির মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন, যেমনটা অভিযোগ জানাচ্ছেন, অভিযোগ তুলছেন বিরোধীরা। অন্যদিকে চিন্ময়দা, আপনি জানেন যে রামনবমী আগামী রবিবার
রবিবার, সেখানে 6 দিনের একটা ফারাক রয়েছে। এবং রামনবমী ঘিরে আমরা যে ছবি আজকে সকাল থেকে দেখেছি, একদিকে ধর্মতলা, অন্যদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, বিভিন্ন জায়গায় রামনবমীকে ঘিরে হোর্ডিং উঠেছে এবং সেখানে কিন্তু বিজেপির একটা কার্যত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং সেই হোর্ডিংয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি যেমন উঠে এসছে, তেমনভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও সেই হোর্ডিংয়ে রয়েছে। সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক দানা বেঁধেছে চিন্ময়দা। না, একেবারেই দেখো, রামনবমীকে নিয়ে আমাদের যা অভিজ্ঞতা গত কয়েক বছরে, সেই রামনবমী মিছিল বেরিয়েছে, ধর্মীয় পাঠ মিছিল বেরোনো, এই নিয়ে আমরা কিছু বলতে চাই না। কিন্তু যেটা উঠছে, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু নষ্ট হয়েছিল। বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংঘর্ষ দানা বেঁধে উঠেছিল বিভিন্ন জায়গায়, সেই অভিজ্ঞতা এখনও টাটকা রয়েছে। কাজেই ঠিক সেখানে কেউ বলছেন চিন্ময়দা যে রামনবমী পালন করতে গেলে সেখানে কিন্তু বাধা যদি আসে সেখানে প্রতিরোধ হবে, এবং কখনো কখনো বলা হচ্ছে প্রতিশোধ নেওয়ারও একটা হুমকি উঠে আসছে, অস্ত্র মিছিল হওয়ার একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অর্থাৎ রামনবমী ঘিরে কিন্তু একেবারে তুঙ্গে শাসক বিরোধী তরজা চিন্ময়দা। একেবারেই দেখো, যে কথাটা আমরা বলছিলাম যে ধর্মীয়ভাবে কোনো সম্প্রদায় কোনো অনুষ্ঠান করবে, তাতে কারোর কিছু বলার থাকতে পারে না। ঈদ যেমন হবে, রামনবমীও হতে পারে পাশাপাশি, তাতে কোথাও কোনো রকম কারোর কোনো আপত্তি বা কোনো রকম অন্য কোনো প্রসঙ্গ আসতেই পারে না। কিন্তু কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়, সেই জায়গাটাই প্রশ্ন উঠবে। এবং এইখানেই কিন্তু প্রশাসনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত 2 বছর প্রশাসনের যা ভূমিকা, সেটা সমালোচনা হয়েছিল। এবারে আশা করা যায় সেই রকম কিছু হবে না। ঠিকই। আপাতত ধন্যবাদ চিন্ময়দা আপনাকে। আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। অন্যদিকে আমরা বেঙ্গল লাইনের যে দ্বিতীয় ইস্যুর দিকে আমরা নজর রাখবো। আপনারা জানেন যে বীরভূমে কিন্তু সবসময় একটা তরজা চলে, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবারই কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসে। এবং আপনারা জানেন যে গত শনিবারও কিন্তু কাজল শেখের একটা বিতর্কিত মন্তব্য, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল যে আবারও কি একেবারে প্রকাশ্যে চলে এলো অনুব্রত কাজল শেখের এই গোষ্ঠীদ্বন্দ্ব। আবারও কিন্তু সেই একই ছবি উঠে আসছে বীরভূমে, তৃণমূল ভার্সেস তৃণমূল। এবং সেখানে দাঁড়িয়ে একেবারে একটা সামান্য খেলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো বীরভূম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। যে ছবি আমরা দেখলাম, আবারও বীরভূম সংবাদ শিরোনামে, এবং আবারও গোষ্ঠী সংঘর্ষের চেহারা, আবারও অনুব্রত এবং কাজল শেখের মধ্যে, সেই গোষ্ঠীর মধ্যে একেবারে একটা খেলাকে কেন্দ্র করে তুমুল হাতাহাতি, ইট বৃষ্টির ঘটনা। হ্যাঁ দেখো সানন্দা, দীর্ঘদিন ধরে অনুব্রত এবং কাজল শেখের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, বিভিন্ন জায়গাতে তা প্রকাশও পাচ্ছে। তাই আজকে যে ঘটনাটি ঘটেছে, এই ঈদকে কেন্দ্র করে একটি খেলা ছিল এবং কেন্দুয়া পঞ্চায়েতে, শিবড়ি 2 নম্বরে কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে, যেখানে একটি পঞ্চায়েতে, কেন্দুয়া পঞ্চায়েতের টাকা পয়সার যে ভাগ বাটোয়ারা, সেই নিয়ে বচসা থেকে শুরু হয়েছে সংঘর্ষের পরিস্থিতি। এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে লাঠি এবং বাঁশ দিয়ে ব্যাপকভাবে মারধর চালায় 2 গোষ্ঠীর মধ্যে, যার ফলে এখনো পর্যন্ত 10 থেকে 12 জন গুরুতর জখম। তাদেরকে শিবড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে, গ্রাম একেবারে ফাঁকা, শুধুমাত্র মহিলা এবং শিশু এবং বয়স্করাই রয়েছে গ্রামে, যার ফলে এখনো পুলিশের যে তৎপরতা, যে আটক করা বা জিজ্ঞাসাবাদ করা কোনোভাবেই সম্ভব হয়নি। যদিও পুলিশি তৎপরতা রয়েছে, কারণ শিউড়ি 2 নম্বর শিউড়ি ঠিক লাগোয়া সেই এলাকাতে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু একের পর এক বিভিন্ন জায়গাতে বীরভূমে যেভাবে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা একেবারেই প্রশ্নচিহ্ন উঠেছে তৃণমূলকে নিয়েই। কারণ এখানে বিরোধী কেউ নেই, শুধুমাত্র তৃণমূলের বিরোধী, যার ফলে জালালউদ্দিন শেখ এবং আরেকজন রয়েছে তার প্রতিপক্ষ, যার ফলে রওশনা বিবি, যার এই দুজনের মধ্যেই বচসা। এবং এই রওশনা বিবি হচ্ছেন অনুব্রত বিরোধী, কাজল শেখ অনুগামী। তার লোকজন মারধর করে শেখ জালালউদ্দিনের লোকজনকে বলে অভিযোগ, যার ফলে এই বিপত্তি তৈরি হয়। এবং এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 12 জন গুরুতর জখম। গ্রামে একটা থমথমে পরিস্থিতি সারাদিন ধরে চলছে এবং পুলিশি তৎপরতা রয়েছে গ্রামে। সানন্দা, ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি সুজিত মণ্ডল। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে এই যে অন্তর্দ্বন্দ্ব কেষ্ট এবং কাজলের, সেখানে দাঁড়িয়ে এর প্রভাব কি ভোটে পড়বে, এরকমই কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। বেঙ্গল লাইনের এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো,
ভারতীয় ভোটার তালিকায় আবারও 2 বাংলাদেশি। বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয়রাই বাংলাদেশি ভোটার, গাইঘাটায় অস্বস্তিতে পদ্ম। আপনারা জানেন যে ভুয়ো ভোটার নিয়ে কিন্তু রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, বিভিন্ন রকম স্কুটিনি অভিযান চলছে, কিন্তু এরই মধ্যে আবারও ভুয়ো ভোটারের হদিশ। এবার ভারতীয় ভোটার তালিকায় একেবারে 2 বাংলাদেশি নাগরিকের উপস্থিতি, ঘটনা উত্তর 24 পরগনার গাইঘাটায়। এবার এই ঘটনায় কাঠগড়ায় দাঁড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যের নিকট 2 আত্মীয়, তারাই বাংলাদেশের বাসিন্দা। ভোটার তালিকায় তাদেরই নাম রয়েছে বলে অভিযোগ। এদিকে তারা বাংলাদেশের বাসিন্দা। আবারও ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গেল এবার গাইঘাটা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, যে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরতে অভিযান চালানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আবারও ভুয়ো ভোটারের হদিশ। এবারে কোথায় পাওয়া গেল? গাইঘাটায়। সেখানে 2 বাংলাদেশির নাম উঠে আসছে, তারা বাংলাদেশে থাকেন। এদিকে ভারতীয় ভোটার তালিকায় তাদের নাম উঠে এসেছে এবং সেখানে কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যের আত্মীয়, 2 আত্মীয়, তারা বাংলাদেশের বাসিন্দা। তো এই যে ভুয়ো ভোটার অর্থাৎ ভোটার তালিকা তৈরির কাজে তো যুক্ত থাকে প্রশাসনই, তাহলে বারবার এই ভুয়ো ভোটার কিভাবে হদিশ মিলছে? উৎসব, দেখো, একদমই বনগাঁ মহকুমা জুড়ে এই ভুতুরে ভোটারের রমরমা দিনকে দিন যত বেরিয়ে বাড়ছে। দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত এই ভোটার তালিকা সংশোধনের কাজে এগোচ্ছে, তত ভোটার তালিকায় ভুতুরে ভোটার বাড়ছে এবং এই ভুতুরে ভোটারের মধ্যে যে যোগগুলি বেশিরভাগই দেখা যাচ্ছে যে তৃণমূল দাবি করছে যে বাংলাদেশ যোগ পাওয়া যাচ্ছে, যে বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের ভোটার, বাংলাদেশে অনেকে চাকরি করছেন। অতীতে এমন অভিযোগ আছে যে তারা এখানকার ভোটার হয়ে গিয়েছেন। এইবার যে অভিযোগটা উঠলো সেটা হচ্ছে 2 ব্যক্তি ডোমা গ্রাম পঞ্চায়েত গাইঘাটা ব্লকের সেখানকার বিজেপির পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্য, তার নিকট আত্মীয়, তাদের নাম উঠতে এসেছে এই ভারতীয় ভোটার তালিকায়। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা যখন ভোটার তালিকা সংশোধনের কাজে গিয়েছিলেন তখন বিষয়টি নজরে আসে। এখানেই প্রশ্ন উঠছে যে এই যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের ভোট না থাকছেন, তারা এখানকার ভোটার তালিকায় কি করে নাম তুলছেন? বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। কখনো তৃণমূল দোষ দিচ্ছে বিজেপির উপরে, আবার বিজেপির পক্ষ থেকে দোষ দেওয়া হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানে তো এই ভোটার তালিকা যখন তৈরি হয় বা বানানো হয়, সেখানে তো সেই কাজে যুক্ত থাকে প্রশাসন, রাজনৈতিক নেতারা তাদের সহায়তা করে। সেখানে দাঁড়িয়ে তো বারবার এই ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে, তাহলে সেখানেই কি কোথাও খামতি? উৎসব, একদম দেখো, একদম সীমান্তবর্তী এলাকা, এখানে অনেক জায়গায় কাঁটাতারবিহীন এলাকা। এখান থেকে অতীতে অনেক অনুপ্রবেশের খবর সামনে এসে পুলিশ গ্রেপ্তার করেছে, বিএসএফ গ্রেপ্তার করেছে। এইবার এই জায়গাগুলিতে যে অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ঢুকে পড়ছেন, তারা এখানে এসে ভোটার হচ্ছেন, কোথাও প্রশাসনের প্রচ্ছন্ন মদত না থাকলে বা কোনো নেতার দল, যে শাসক হোক বিরোধী হোক, তাদের যদি প্রচ্ছন্ন মদত না থাকে, কোনোভাবে যে এটা সম্ভব নয়, এটা কিন্তু অকিবহল মহল মনে করছে। তবে বিজেপি কখনো দোষ দিচ্ছে তৃণমূলের উপরে। এক্ষেত্রে যেমন তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপির কোথাও মদত না থাকলে বিজেপির পঞ্চায়েত সদস্যের কোনো আত্মীয় তারা এখানকার ভোটার হতে পারেন না, বা তারা এখানকার ভোটার কি করে হবে যদি এখানে বিজেপির মদত না থাকে। তবে যে বিষয়টা নিয়ে নাম উঠে এসেছে, তারা ভারতীয় পরিচয়পত্র পেল কি করে? তারা ভারতীয় পরিচয়পত্র পেল এবং তারপর তারা দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশেই থাকে এবং সেখানে তাদের ভোটার তালিকায় নাম উঠে আসছে। এই বিষয়টা আগেই বা সামনে আসেনি কেন? উৎসব, দেখো, এইটাই সব থেকে বড় প্রশ্ন। যত এই ভুতুরে ভোটারের তালিকা বড় হচ্ছে বা বাংলাদেশ জব কাটছে, সেখানে সব থেকে বড় প্রশ্ন যে প্রশাসন তাহলে এতদিন কি করেছে? কারণ রাজ্যে তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে যারা এই সমস্ত বিষয়গুলির উপরে নজর রাখেন, তারা কেন এই বিষয়গুলি আগে নজরে আসেনি? এখন যখন গ্রামে গ্রামে গিয়ে ভোটার তালিকা খুঁজতে বেরোনো হচ্ছে, তখন বিষয়টি নজরে আসছে। তাহলে বিজেপি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা বলছে যে কোথাও দোষ রয়েছে। এইবার এখানেই লাখ টাকার প্রশ্ন যে দোষটা অ্যাকচুয়ালি কোথায়, কারা এই পিছনে মদত দিয়েছে, আদৌ কি যারা এই মদতদাতা তারা কি নাম আসবে, নাকি শুধুমাত্র এই সমস্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই দায় সারা কাজ হবে? পরবর্তীতে আবার দেখা যাবে ভোটার তালিকায় এই ধরনের ভুতুরে ভোটারের রমরমা হবে। ধন্যবাদ উৎসব। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। এবার বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে বিরতির পর নজর রাখবো,
এখনো টাটকা বেলগাছিয়া, দাউ দাউ করে জ্বলল আসানসোলের ডাম্পিং গ্রাউন্ড। আসানসোলের এই খবর নিয়ে আমরা বিরতির পর ফিরছি, অবশ্যই সঙ্গে থাকুন। আসানসোল পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এবং আপনারা জানেন যে এই হাওড়ার বেলগাছিয়া বেশ কিছুদিন আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমে যাওয়ায় একেবারে স্থানীয় মানুষের কিন্তু একেবারে বিপর্যয় নেমে এসেছিল, বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে আবারও বিপর্যয় এবং আরও এক জঞ্জাল স্তূপে যে ঘটনা ঘটলো, জ্বলে উঠল একেবারে ডাম্পিং গ্রাউন্ড আসানসোল পুরসভার। সরাসরি আমরা চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, হাওড়ার বেলগাছিয়ায় আমরা দেখেছিলাম ডাম্পিং গ্রাউন্ডে যেভাবে ধস নেমেছিল এবং তারপরেই সাধারণ মানুষের যে কি দুর্বিষহ অবস্থা হয়েছিল সেটা আমরা চাক্ষুষ দেখেছি এবং বেশ কয়েকদিন ধরেই সেই ছবি আমরা দেখেছি। আবারও সেই একই জিনিস আসানসোলের পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে এবং একেবারে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন এবং সেখানে দাঁড়িয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লো, সাধারণ মানুষের শ্বাসকষ্টের সমস্যা তৈরি হলো। তাহলে কোথায় খামতি রয়ে যাচ্ছে বিশ্বজিৎ? এই ঘটনাগুলো অহরহ ঘটছেই। দেখো সানন্দা, বেলগাছিয়ার যে সমস্যা হয়েছিল, অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডের কারণে সেখানে ধস নেমেছিল বড় সড়ো, সেই ধসের ঘটনা এখানে ঘটেনি এখনো পর্যন্ত, কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ এই যে আসানসোল তুমি জানো কয়লা খনি এলাকা, ধসপ্রবণ এলাকা রয়েছে বিভিন্ন জায়গায় এবং একেবারে জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়কের ধারেই এবং আসানসোল শহর ঢোকার ঠিক মুখেই ডান দিকে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড এবং জাতীয় সড়কের দুদিকেই রয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড। এবং এই ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ আসানসোল শহর তুমি জানো বড় শহর এবং এখানকার যে সমস্ত আবর্জনা এবং বর্জ্য সেগুলি নিয়ে আসা হয় 200 ট্রাক, প্রতিদিন 200 ট্রাক করে এই আবর্জনা এনে এখানে ডাম্প করা হয় এবং তারপরে এটার প্রক্রিয়াকরণ হয়, এটাকে সেগ্রিগেট করা হয়, অর্থাৎ 5টি ভাগে সেগ্রিগেট করে তারপরে প্রক্রিয়াকরণ করা হয়। কিন্তু এত বেশি বর্জ্য এখানে জড়ো করা হয়, তুলনায় প্রক্রিয়াকরণ দেরিতে হয়, অর্থাৎ যত দ্রুত হওয়ার কথা প্রক্রিয়াকরণ সেটা দেরিতে হয়। তার ফলে যেটা হয়, এই যে আবর্জনার যে স্তূপ, সেই স্তূপাকৃতি অবস্থার অনেক বেশি, অর্থাৎ অনেকটা বেশি পরিমাণে এখানে আবর্জনার স্তূপ লক্ষ্য করা যায়। এবং তারপরে যে ঘটনা ঘটে এবং আজকে ভোরবেলা থেকে যে ঘটনা ঘটে, অর্থাৎ এখানে এই যে আবর্জনা এখানে আগুন ধরে যায় এবং দেখো বর্জ্যের স্তূপ রয়েছে, কেউ কোনো কারণে হোক আগুন লাগিয়ে দিয়েছে বা কোনোভাবে হয়ে আগুন লেগেছে এবং সেই আগুনের ফলে যে ধোঁয়া তৈরি হয়েছে এবং সেই ধোঁয়াতে এলাকা ভরে যায় এবং পাশেই বসতি রয়েছে এবং বসতি থাকায় যারা এখানে বসবাস করেন তারা তো প্রতিদিনই একটা দূষণের শিকার, দুর্গন্ধের শিকার। পাশাপাশি এই যদি আগুন লাগে এবং সেখান থেকে যদি ধোঁয়া নির্গত হয়, অর্থাৎ ধোঁয়া যেভাবে আজকে তৈরি হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যা হয়েছে কারো কারো। এবং পাশাপাশি 19 নম্বর জাতীয় সড়ক, যেখান দিয়ে অহরহ যানবাহন চলাচল করছে এবং সেই যানবাহনে চলা যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু এই পরিস্থিতির শিকার এবং তাদেরকেও রীতিমতো নাকে রুমাল দিয়ে যেতে হয়েছে এবং তারা যেভাবে এই গাড়িতে গিয়েছেন, বাসে গিয়েছেন, তারা রীতিমতো তাদেরও দেখো অভিযোগ তো রয়েছে। কারণ আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, কিছু সমাজকর্মী তারা নজরদারির অভাবের কথা বলেছেন। তাদের কথা হচ্ছে এগুলো কেন মেনটেন হবে না, এগুলো প্রপারলি মেনটেন না হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। যদিও পুরো নিগমের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটা দেখভাল করে ভালোভাবেই এবং তাদের প্রক্রিয়াকরণও ঠিকভাবে হয় এবং তারা প্রতিনিয়ত দেখভাল করছে, কিন্তু তাহলে এই ধরনের ঘটনা ঘটছে কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং আজকে যেটা হয়, আজকে এই ঘটনার পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, পাশাপাশি মানে এই পুরো নিগমের যে ট্যাঙ্কার রয়েছে জলের, সেই জলের ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া হয় যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু ভিতরে একটা আগুন ছিলই অনেকক্ষণ ধরে, সেটা ধিকি ধিকি জ্বলতে থাকে এবং তার জেরে একটা এই ধোঁয়া সৃষ্টি হয় এবং একটা পাশে যেহেতু বসতি রয়েছে, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে যেখানে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই রয়েছে জাতীয় সড়ক,
সেখানেও তো একটা যাতায়াতের যে গাড়িগুলো যাতায়াত করছে সেই গাড়িগুলো যাতায়াতেও তো একটা সমস্যা তৈরি হচ্ছে বিশ্বজিৎ। হ্যাঁ, সেটা বললাম তোমাকে সানন্দা। দেখো যে পাশেই 19 নম্বর জাতীয় সড়ক এবং প্রায় সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, এবং এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক দিয়ে অহরহ গাড়ি চলাচল করছে, যানবাহন চলাচল করছে, এবং এটাও একটা দৃশ্য দূষণ তো বটেই। দৃশ্য দূষণের পাশাপাশি এই যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটাও কিন্তু সবাইকে ভোগ করতে হচ্ছে, এবং এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং মাঝে মধ্যেই এই ধরনের যদি আগুন লাগার ঘটনা বা যখন খুব হাওয়া দেয়, অর্থাৎ ঝড় যখন দেয়, সেই সময় এই ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা সেখান থেকে উড়ে রাস্তার উপরে চলে আসে, গাড়ি যেগুলো চলাচল করে যানবাহনে চলে আসে। সুতরাং একটা খারাপ পরিস্থিতি, অত্যন্ত একটা বাজে পরিস্থিতি তৈরি হয় এই এলাকায়। অর্থাৎ এখান থেকে এই ডাম্পিং গ্রাউন্ড সরানো যায় কিনা একটা অন্য জায়গায়, যেখানে এই জাতীয় সড়ক থাকবে না বা সড়ক একটা মানে এই রকম গুরুত্বপূর্ণ সড়কের ধারে হবে না, অথবা বসতি থাকবে না, এরকম একটা জায়গায় যদি ডাম্পিং গ্রাউন্ডটা সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো এই ধরনের যে সমস্যা, সেই সমস্যাগুলি দূর করা যাবে। দেখো, প্রপার প্ল্যানিং, প্রপার পরিকল্পনা, অর্থাৎ যে পরিকল্পনার প্রয়োজন ছিল, অর্থাৎ যেভাবে প্রথমে শুরু হয়েছিল যে ডাম্পিং গ্রাউন্ড করা হবে, সেটা আস্তে আস্তে বড় হয়েছে, কারণ বসতি বেড়েছে, মানুষজনের যে আবর্জনা বা যে বর্জ্য তার পরিমাণ বেড়েছে, কিন্তু প্রক্রিয়াকরণ হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়াকরণের যদি একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রের সংখ্যা বাড়াতে হবে এবং ডাম্পিং গ্রাউন্ড আরো করতে হবে। অর্থাৎ এখানে এই ডাম্পিং গ্রাউন্ডটাকে ছোট করে আসানসোলের আরো যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে ডাম্পিং গ্রাউন্ড আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়তো কিছুটা হলেও করা যেতে পারে। সানন্দা, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বেঙ্গল লাইনের যে পরবর্তী ইস্যুতে আমরা নজর রাখবো, মগরাহাট চকলেট বোমা থেকে আগুন, মগরাহাট স্টেশনে থমকে গেল রেল পরিষেবা। আমরা যে ইস্যুর দিকে নজর রেখেছি মগরাহাট, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে ঈদের দিনেই কিন্তু পরপর পুড়ে গেল দোকান, ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ 24 পরগনার মগরাহাট স্টেশনে। প্ল্যাটফর্মে থাকা একাধিক দোকান পুড়ে যায় এবং আগুন কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই স্টেশন চত্বর এলাকায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, যে ছবি আমরা সকাল থেকেই দেখেছি যে একদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু রেল পরিষেবা ব্যাহত হয়, একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে, সব মিলিয়ে কিন্তু একেবারে যে ছবি আমরা দেখেছি মগরাহাটে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একেবারেই সানন্দা, দেখো আজ দুপুর নাগাদ কার্যত আগুন লাগে মগরাহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে একটি মোবাইল ফোনের দোকানে আগুন প্রথমে লাগে। সেখানে যে প্লাস্টিকের ছাউনি ছিল দোকানের সামনে, সেখানেই প্রথমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় ঈদ উপলক্ষে আতশবাজি পোড়ানো হচ্ছিল এবং সেই আতশবাজির আগুনই কার্যত সেই প্লাস্টিকের উপর পড়লে সেখান থেকে আগুন লেগে যায় মোবাইল ফোনের দোকানে। এবং যেহেতু স্টেশন লাগোয়া এলাকায় দোকান, ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন দ্রুত আশপাশেরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয় মানুষজনই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং একটি ইঞ্জিন প্রায় 1 ঘন্টারও বেশি প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আগুন নেভানোর কাজে সক্ষম হয়। স্থানীয়রাও ইঞ্জিন আসার আগে নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে কিন্তু দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে, বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়। সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। একেবারেই দেখো, যেহেতু আজকে ঈদের দিন, ঈদ উপলক্ষে এলাকায় বাজি ফাটানো হচ্ছিল এবং সেই বাজির আগুন গিয়ে এই দোকানের সামনে থাকা প্লাস্টিকের উপরে পড়লে সেখান থেকেই কিন্তু আগুন লেগে যায় দোকানে, এবং ওই মোবাইল ফোনের দোকান ছাড়াও আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে 8 থেকে 10টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সানন্দা, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা বিরতির পর নজর রাখবো, প্রসূতির জন্য সরকারি নিশ্চয় চান, তাহলে কেন টাকা চাইলেন চালক?
একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি বেঙ্গল লাইনের ইস্যুতে, সঙ্গে থাকুন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, মেদিনীপুর প্রসূতির জন্য সরকারি নিশ্চয় যান, তাহলে কেন টাকা চাইলেন চালক? এবার সরকারি প্রকল্প নিশ্চয় যান প্রকল্পে যে এক প্রসূতিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় চালক টাকা চেয়ে বসলেন, যে টাকা চাওয়ার কথা নয় চালকের, সেই টাকা চেয়ে বসলেন চালক, এবং যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগের বাইরে। প্রসূতির স্বামী তিনি অভিযোগ করছেন যে গত 25শে মার্চ তার স্ত্রী সঙ্গীতা ভূঁইয়া জানাকে গর্ভবতী অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে তিনি নিয়ে আসেন এবং সেদিনই তিনি বাচ্চা প্রসব করেন। সোমবার বিভাগীয় চিকিৎসকরা তাকে ছেড়ে দেন, আর সে সময় 102 নম্বরে কল করার পরেই নিশ্চয় যান আসে বাড়ি ফেরানোর জন্য, কিন্তু সেই নিশ্চয় যানের চালক নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দাবি করে বসলেন। এবং পরিবারের তরফে মূলত কি অভিযোগ আনা হচ্ছে একবার শোনাবো। অ্যাম্বুলেন্স वाला এসে আমাদের হাত থেকে কাগজ নিল, যে আমাদের অ্যাম্বুলেন্সে তুলে বলছে 400 টাকা দিতে হবে। আমরা বলছি না, আমরা তো গরিব মানুষ, এত টাকা দিতে পারবো না। বলছে না, 400 টাকা ছাড়া আমি যেতে পারবো না। দিয়ে আমাদের গাড়ি থেকে নাম করে দিল, দিয়ে কাগজ আমাদের রিটার্ন দিয়ে দিল। ওটা বলছে আমার বকশিস, হ্যাঁ বকশিস আর কি সব বললো, তোমরা এক্সট্রা একজন যাবে আর বকশিস আমাদের দিতে হবে 200 টাকা, হ্যান করে বলছে টোটাল 400 টাকা দিতে হবে। না, আমরা বলছি এতটা দিতে পারবো না, আমরা গরিব মানুষ কোথা থেকে টাকা দেবো। বলছে তাহলে আমি যেতে পারবো, যে নাম করে দিলাম, হ্যাঁ নাম করে দিচ্ছে গাড়ি থেকে। আমরা এ বিষয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে এই নিশ্চয় যান প্রকল্প করে বাড়ি নিয়ে যাওয়ার কথা রোগীকে, সেখানে চালক তিনি 400 টাকা চেয়ে বসলেন এবং তা দিতে অস্বীকার করাতে গাড়ি থেকে নামিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে। দেখো, একেবারেই যে সরকারি নিশ্চয়জান প্রকল্প রয়েছে এটা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা, প্রসূতি মায়েদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া এবং হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া। এরকমই কিন্তু একটা ঘটনা ঘটেছে যে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এক প্রসূতির স্বামী কিন্তু তিনি এই নিশ্চয়জান প্রকল্পের 102-এ ফোন করেছিলেন এবং ফোন করে গাড়ি ডেকেছিলেন। মাতৃমা বিভাগের বাইরে কিন্তু গাড়ি ছিল এবং গাড়ি আসার পরে কিন্তু তারা যথারীতি গাড়িতে উঠে বসেন। এরপরে কিন্তু গাড়ির যে চালক তিনি কিন্তু 400 টাকা দাবি করেন, যে 400 টাকা না দিলে কিন্তু তিনি নিয়ে যাবেন না, এমনটাই দাবি করেন। এই দাবি করার পরে কিন্তু তাদেরকে গাড়ি থেকে তারা না দিতে চাইলে কিন্তু সেই প্রসূতিকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে দেন এবং এরপরে কিন্তু তারা অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পরে কিন্তু আমরা সংবাদ মাধ্যম পৌঁছানোর পরে কিন্তু আমাদের সামনে তারা অভিযোগ করে যে এরকম নিশ্চয়জান প্রকল্প যে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পাওয়ার কথা, সেখানে এক গরিব মানুষের জন্য সুবিধা। তিনি কিন্তু জানিয়েছেন যে সে প্রসূতির স্বামী তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি গরিব মানুষ, তিনি কিন্তু টাকা দিতে পারবেন না। তো তারপরেও কিন্তু তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, তিনি অভিযোগ করেন এবং এরপরে কিন্তু যখন আমরা চালকের সাথে কথা বলি, চালক কিন্তু রীতিমতো স্বীকার করে নেন এক প্রকার যে তিনি বকশিস হিসেবে টাকা চেয়েছিলেন, কিন্তু জোরপূর্বক কোনো দাবি করেননি বা গাড়ি থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু সেই গাড়ির চালক কিন্তু জানিয়েছেন। একদমই সুদীপ, যেখানে গাড়ির চালক তিনি বলছেন যে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ সত্যি নয়, কিন্তু তিনি টাকা চেয়েছিলেন সে কথা তিনি স্বীকার করে নিয়েছেন। কি বলেছেন একবার নজর রাখবো। কি নিয়ম আছে নিশ্চয়ই, কি নিয়ম আছে? আমরা কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এটা আমরা আবদারে বলি। কতদিন গাড়ি চালাচ্ছে? 5 বছর। কি নিয়ম আছে নিশ্চয় জানে 102 এর কি নিয়ম আছে? এটা আমরা আবদারে বলেছি স্যার। মানে টাকা চাইতে পারো? না না না। কি চাইছিলেন? ঘুষ? না না না, এটা আবদারে। যাও ওটা আর কিছু দিতে হবে না, এলো যাও। পেশেন্টকে নামিয়ে দিয়েছে? না না, পেশেন্ট উনি নিচে দিতে হবে, নিজেই নেমেছেন, আমি নামাইনি ওনাকে। যাওনি কেন? না, উনি নিজেই নেমেছেন। উনি যাওনি কেন? যদি না দিতে চাই তুমি যাওনি কেন? শুনুন, আমি ওনাকে নামতে বলিনি, উনি নিজেই নেমেছেন, আমি নামতে বলিনি ওনাকে। সুদীপ, একেবারে পাল্টি খাচ্ছেন চালক, সেখানে তিনি বলছেন আবদার করেছিলেন তিনি।
একেবারেই চালক কিন্তু পুরোপুরি মানে অস্বীকার করেছেন অভিযোগ, এবং তিনি বলেছেন যে তিনি আবদার করে বকশিস চেয়েছিলেন, কিন্তু তিনি জোরপূর্বক কোনো দাবি করেননি যে 400 টাকায় দিতে হবে, এমনটা কিন্তু তিনি বলেননি। কিন্তু তিনি চেয়েছিলেন, কিন্তু এক প্রকার তিনি স্বীকারই করেছেন। এবং এই যে প্রসূতির যে স্বামী, যে এই প্রসূতিকে কিন্তু ভর্তি করা হয়েছিল গত 25শে মার্চ মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে, এবং তারপরে কিন্তু আজকে তাকে ছুটি দেওয়া হয়। এবং এই স্বামী কিন্তু 100 দিয়ে ফোন করার পরে কিন্তু এই গাড়ি আসে, এবং এই স্বামী কিন্তু রীতিমতো অভিযোগ করেছেন যে ড্রাইভার তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, 400 টাকা না দিলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে না, এমনটাই কিন্তু সেই প্রসূতি স্ত্রীর যে স্বামী তিনি জানিয়েছেন। ধন্যবাদ সুদীপ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। প্রতিদিন সন্ধ্যে 7টায় বাংলার সমস্ত খবরাখবরের জন্য চোখ রাখুন বেঙ্গল লাইনে। এবার নেশন টাইম দেখুন পম্পির সঙ্গে।